রাস্তার পাশের ওই ছোট জঙ্গলের ভেতরে আমি লুকিয়ে আছি। বারে বারে শুধু রাস্তার দিকে তাকিয়ে আছি, কোনো নারী এদিকে আসছে কিনা দেখতে। একজন নারীকে আজকে আমার অবশ্যই লাগবে। আমার শরীর ক্ষুধার্ত, রক্তের জন্য তৃষ্ণার্ত। কিন্তু শুধু রক্ত নয়, আজ আমার শরীর আরো কিছু চায়। আরো গভীর এক আকাঙ্ক্ষা আমাকে পাগল করে তুলছে। আমার শিকার একজন নারী হতে হবে। তার শরীরের উষ্ণতা, তার নরম মসৃণ ত্বক, তার গরম নিঃশ্বাস, এসবের স্বাদ আমি নিতে চাই। না হলে আমি মারা যাব। আমার শরীরের সব চামড়া শুকিয়ে গেছে, চোখগুলো ছোট হয়ে গেছে, ঠোঁট মোটা হয়ে গেছে। আমার বয়স মাত্র 22, কিন্তু এখন আমাকে দেখলে মনে হবে 100 বছরের বয়স্ক একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমি মারা যাব। প্রতি 24 ঘন্টা পর পর একজন নারীর সাথে মিলন করে তার রক্ত খেতে হবে। আর রক্ত না খেতে পারলে আমি মারা যাব। আর আমি সেটা চাই না। আমি কোনো রাক্ষস নই। আমি রক্তে মাংসে একজন মানুষ। এসবের পিছনে দায়ী একটা ট্যাটু। না, কোনো নারী এদিকে আসছে না। আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই প্রথম যার মুখ ভেসে উঠল সে হলো সৌম্যী। ওকে আমি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওর মসৃণ ত্বক, গভীর চোখ, লালচে ঠোঁট, ওর বুনো সৌন্দর্য আমাকে পাগল করে তোলে। ওর গলায় ঝুলে থাকা সোনালি চেইনটার ঠিক নিচেই একটা তিল আছে। আমি 1000 বার সেটা লক্ষ্য করেছি। আমি কল্পনায় অনুভব করেছি ওর ঘাড়ে আমার ঠোঁটের স্পর্শ। ওর শরীরের প্রতিটি কাঁপন আমাকে উন্মাদ করে তোলে। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য লেখক মাসুদ রানার কলমে অভিশপ্ত ট্যাটু। সুন্দরবনের ভেতরে একটা জায়গায় কয়েকজন ছাত্রছাত্রী মিলে পিকনিক করতে যায়। শোনা যায় বনটার ভিতরে নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিশপ্ত কিছু বস্তু। এমনই এক অভিশপ্ত বস্তু গিয়ে পড়ে এক যুবকের হাতে। বস্তুটি একটি ট্যাটু। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত কিছু ঘটনা। মারা যায় একজন যুবক। সে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে একজন। এক সাধারণ ট্যাটু কিভাবে অভিশপ্ত হলো, কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে, জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প। লেখক মাসুদ রানার কলমে অভিশপ্ত ট্যাটু। আজ থেকে কয়েক মাস আগের কথা। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেখানকারই 10-12 জন বন্ধু মিলে ঠিক করলাম আমরা একত্রে সুন্দরবনের কাছের একটা জঙ্গলে যাব ঘুরতে। সেখানে ক্যাম্প করে 7 দিনের মতো থাকব। যেই কথা সেই কাজ। আমরা সবাই মিলে সেই জঙ্গলে গেলাম ঘুরতে। আগে থেকেই জেনে নিয়েছিলাম যে জঙ্গলে কোনো হিংস্র প্রাণী থাকে না, তাই সেখানেই ক্যাম্প করে আমরা ছিলাম। তবে সেখানকার লোকেরা অদ্ভুত কিছু কথা বলছিল। এই জঙ্গলে নাকি রাত্রে অশরীরী অনেক আত্মা দেখা যায়। অভিশপ্ত কিছু বস্তু রয়েছে এখানে। আমরা এই কথা শুনে খুব মজা পেয়েছিলাম। এই আধুনিক যুগেও তারা এই রকম কথায় বিশ্বাস করে? এইগুলোতে মোটেও বিশ্বাস ছিল না আমাদের। আমরা সেখানে একত্রে ক্যাম্প করছিলাম। আমরা 11 জন ছিলাম। এর মধ্যে 4 জন মেয়ে এবং আমরা 7 জন ছেলে ছিলাম। এর মধ্যে একটা মেয়ে ছিল যার নাম
সৌম্যি। আর আর ওর দিকেই আমার চোখ যেত। ও ছাড়া আর অন্য কোনো মেয়েকে আমার ভালো লাগতো না। আমি জানতাম ও আমার হাতের নাগালের বাইরে, কিন্তু তবু ওকে স্পর্শ করার ইচ্ছাটা ক্রমেই বাড়ছিল। ওর চলার ধরন, ওর নিঃশ্বাসের ওঠানামা, ওর স্তনের নরম উঁচুতা সবসময় আমার চোখের সামনে ভাসত। যখন ও ক্যাম্পের আলোর নিচে বসে চুল বাঁধত, তখন ওর খোলা ঘাড়ের দিকে তাকিয়ে আমি বারবার নিজেকে হারিয়ে ফেলতাম। ওর ঠোঁট এত লোভনীয় ছিল যেন আমাকে চুম্বনের আহ্বান জানাচ্ছে। কিন্তু সৌম্যি রাজের প্রতি আকৃষ্ট ছিল, যা আমাকে আরো ক্ষুব্ধ করত। আমার ভেতরে এক ধরনের দানব জন্ম নিত। রাজ আমার সহপাঠী, ক্লাসের ফার্স্ট বয়। রাজের চেহারা, চলাফেরা, কথা বলার ধরন, শরীরের গঠন সব মেয়েকে আকর্ষণ করত। সব মেয়েরা ওকে চাইত, সৌম্যিও চাইত। রাজ কোনো মেয়েকে পাত্তা দিত না, শুধু সৌম্যিকে ছাড়া। সৌম্যি যেমন রাজকে চাইত, রাজও সৌম্যিকে চাইত। সৌম্যের কামনাময়ী চেহারার কাছে রাজও হার মেনে গিয়েছিল। সেদিন রাতে যখন রাজ আমার সামনে সৌম্যের সাথে কথা বলছিল, আমার মনের ভেতর একটাই চিন্তা চলছিল, রাজকে সরিয়ে দিতে হবে চিরতরে। ও থাকলে আমি সৌম্যিকে পাবো না। রাজকে আমি একদমই পছন্দ করতাম না, তাই আমার আর রাজের মধ্যে আগে প্রায়ই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো। সেদিন ক্যাম্পের খুঁটি গাঁথার সময়ও একটা ছোট কারণে আমাদের ভেতর ঝগড়া হয়। প্রায় হাতাহাতি হয়ে যায় আমাদের ভেতর। হঠাৎ সৌম্যি এসে রাজের পক্ষ নিয়ে আমার দোষটাই দেখায়, তাই প্রচুর রাগ ওঠে। রেগে একাই জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে থাকি। অনেকটা পথ হাঁটার পর হঠাৎ মনে হলো যে অনেক ভেতরে চলে এসেছি। তবে রাত হলেও জায়গাটা বেশ সুন্দর ছিল। কিছুটা দূরে একটা পুকুর দেখতে পাই আমি সেই দিকেই যাচ্ছিলাম। হঠাৎ আমাকে ভয় পাইয়ে দিয়ে পাগলের মতো দেখতে ছেঁড়া জামা পরা একটা লোক আসলো। এসেই আমাকে বলতে লাগলো, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, আর সামনে যেও না, মারা যাবে তুমি। অভিশাপ এসে পড়বে তোমার গায়ে, অভিশাপ। একটা পাগলের কথা কিছুই বুঝতে পারছিলাম না তখন, আর এত ভাবিও নি একটা পাগলের কথা। তারপর সামনের দিকে সেই পুকুরটার সামনে গেলাম। বাহ, বেশ অপরূপ সৌন্দর্যে ভরা ছিল পুকুরটা। চাঁদের আলোয় পুকুরটার জলের প্রতিফলন যেন জাদুর মতো মনে হচ্ছিল। পুকুরের জল দিয়ে হাত মুখ ধুয়ে কিছুটা জল খেলাম। জল খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। হঠাৎ পুকুরের উপর ভাসমান একটা বোতল দেখলাম। জলের মধ্যে ভাসতে থাকা বোতলটা তুললাম। বোতলটার ভিতর জল ছিল না, একটা কাগজ ছিল। কাগজে আঁকা ছিল একটা ট্যাটু। আমি আবার ট্যাটু লাগাতে ভালোবাসি। বোতলের ভেতরের কাগজে আঁকা ট্যাটুটা বেশ অদ্ভুত ছিল। কোনো কিছু না ভেবে বোতলটা থেকে ট্যাটুটা বের করে আমি সেটা আমার হাতে লাগিয়ে ফেললাম। মুহূর্তেই আমার শরীরের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। আমার রক্ত গরম হয়ে উঠল। শরীরের প্রতিটি শিরা উপশিরায় কামনার ঢেউ উঠল। আমি অনুভব করলাম আমি আমি বদলে যাচ্ছি। ক্যাম্পে ফিরে সৌম্যিকে দেখতেই আমার শরীর কাঁপতে লাগলো। ওর চোখের গভীর দৃষ্টি, ওর মসৃণ ঠোঁটের একটু স্পর্শই আমার সমস্ত সত্তাকে দাহ করে দিচ্ছিল। আমি ওর শরীরের প্রতিটি বাঁক অনুভব করতে চাচ্ছিলাম, ওকে স্পর্শ করতে চাচ্ছিলাম। ওর শ্বাস প্রশ্বাস আমার ঘাড়ের কাছে অনুভব করতে চাইছিলাম। সেই রাতে আমি ওর তাঁবুর বাইরে দাঁড়িয়েছিলাম। ও ঘুমাচ্ছিল, কিন্তু আমি অনুভব করছিলাম ওর উষ্ণতা আমার দিকে টানছে। আমার শরীর অসহ্য কামনায় কাঁপছিল।
আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। পরের দিন রাতে সৌমি যখন নদীর ধারে দাঁড়িয়েছিল, আমি ওর পেছন থেকে গিয়ে ওর কোমরের কাছে হাত রাখলাম। ও শিহরিত হয়ে উঠল, কিন্তু কিছু বলল না। ওর শরীরের প্রতিটি কাঁপন আমাকে আরো পাগল করে তুলছিল। আমি ওর ঘাড়ে নরম স্পর্শ রাখলাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার তৃষ্ণাকে আরো বাড়িয়ে তুলছিল। সৌমি আমার দিকে ফিরে তাকালো। চোখে ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা। আমি ওর ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে গেলাম, আর সেই মুহূর্তে আমি সম্পূর্ণ দানবে পরিণত হলাম। আমার কামনা আর নিয়ন্ত্রণে ছিল না। আমি ওর গরম ঠোঁটের স্বাদ নিলাম। ওর উষ্ণতা আমাকে ঘিরে ধরল। ওর হাত আমার চুলের মধ্যে চলে গেল। আমার শরীরের প্রতিটি ইন্দ্রিয় যেন বিদ্যুতায়িত হয়ে উঠল। কিন্তু আমি জানতাম না, এই কামনার মাঝেই আমি আরো গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমার শরীর কাঁপছিল। আমি অনুভব করলাম আমার ভেতরের দানবটা বেরিয়ে আসছে। সৌমির শরীরের প্রতিটি কাঁপন আমি অনুভব করছিলাম, কিন্তু হঠাৎ আমি বুঝতে পারলাম আমি শুধু কামনা করছি না, আমি ওর রক্ত খাচ্ছি। আমার দাঁত সূচালো হচ্ছে, আমার চোখে লাল আলো জ্বলছে। আমি ওকে নিজের বাহুর মধ্যে জড়িয়ে ধরলাম। আমার তৃষ্ণা অসহ্য হয়ে উঠছিল। ওর ঘাড়ে আমার ঠোঁটের স্পর্শ রাখতেই ও হালকা শিহরিত হলো, কিন্তু পরের মুহূর্তেই আমি ওর ত্বকে কামড়ে দিলাম। ওর মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু আমি থামতে পারলাম না। ওর রক্ত আমার ঠোঁট স্পর্শ করতেই আমার শরীর আনন্দে কেঁপে উঠল। আমার শিরায় শিরায় অদ্ভুত শক্তি অনুভব করলাম। সৌমির নরম শরীরের উত্তাপ আর ওর রক্তের স্বাদ আমাকে পুরোপুরি উন্মাদ করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর মানুষ নেই। আমি এখন এক দানব হয়ে গেছি। আমি জানি এটা শেষ নয়। আমি জানি আমার তৃষ্ণা মিটবে না। সৌমির মতো আরো অনেককে আমি চাইব। আমার কামনা আর রক্ত পিপাসার অভিশাপ আমায় বাঁচিয়ে রাখবে। আজও আমি জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি একজন নতুন শিকারের, যার শরীরের উষ্ণতা আমাকে আবার বাঁচিয়ে তুলবে। সেই দিনের পর থেকে আমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি যা বলতাম তাই সত্যি হয়ে যেত। একদিন রাত্রে রাজের সাথে আমার ঝগড়া লেগে যায়। এইবার খুব রেগে রাজকে বললাম, তুই মারা যাবি আজ। হঠাৎ ওকে এই কথা কেন বলেছিলাম নিজেও জানি না। এরপর ঘরে এসে শুয়ে পড়ি। ঘুম ভাঙে সবার চেঁচামেচির শব্দে। কেন চেঁচামেচি করছে দেখতে উঠে যা দেখলাম, রাজ মারা গেছে। রাজকে নাকি রাত্রে একটা বিষধর সাপ কামড়েছে, তবে কেউ বুঝতে পারেনি কখন কামড়েছে। সকালে সবাই কাঁদছে, পুলিশও চলে এসেছে। ডাক্তার এসে বলল যে সাপ রাজকে কামড়েছে এরকম সাপ নাকি এই এলাকায় থাকেই না। আমি বুঝতে পারছি কি হচ্ছে। আমি মনে মনে হাসলাম। আমার অলৌকিক ক্ষমতার উৎস কি সেই ট্যাটু? প্রতিদিন আমার শরীর বদলে যাচ্ছিল, কিন্তু এই পরিবর্তনের মধ্যেও একটাই আকাঙ্ক্ষা জেগে উঠছিল আমার মধ্যে, সৌমি। পুলিশ আমাকে সন্দেহ করতে থাকে আর উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে।
তাই রেগে তাকেও রাজের মতো বলি, আপনি ধ্বংস হয়ে যাবেন, ভিক্ষুক হয়ে যাবেন। এই কথাটাও কেন মুখ থেকে বেরিয়েছিল তাও জানি না। এরপর আমরা সেখান থেকে আবার আমাদের কলেজ ক্যাম্পাসে ফিরে আসি। তার কিছুদিন পর হঠাৎ এক বন্ধু আমাকে বলে, কিরে, তোর গলায় এটা কিসের ট্যাটু? আমি বেশ অবাক হয়ে যাই। আমি আবার গলায় কবে ট্যাটু করলাম? আয়নায় গিয়ে দেখলাম আসলেই গলায় একটা ট্যাটু করা। আরে এইটা তো সেই ট্যাটুটা যেটা আমি আমার হাতে করেছিলাম, কিন্তু এইটা আমার গলায় আসলো কিভাবে? এরপর স্নান করতে গিয়ে দেখলাম শরীরের আরো 5টি জায়গায় সেই একই ট্যাটু। আমি কিছুই বুঝতে পারলাম না এগুলো কি হচ্ছে আমার সাথে। তবে এটা জানি আমি দানব হয়ে গেছি। এরপর একদিন শুনলাম আমি যে পুলিশটাকে অভিশাপ দিয়েছিলাম তাকে নাকি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর এরপর তার বাড়ি হঠাৎ করে ভেঙে যায় এবং তার পরিবারের সবাই মারা যায়। এখন নাকি লোকটা পাগল হয়ে রাস্তায় ভিক্ষা করে। আমি চিন্তায় পড়ে যাই, রাজের মৃত্যু আর পুলিশটার ভিক্ষুক হওয়ার ব্যাপারটা কি কাকতালীয়, নাকি আমার অভিশাপের ফল? তাহলে কি আমার ভেতর কোনো অলৌকিক শক্তি প্রবেশ করেছে? সে আমাকে দানব বানাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ মনে হলো যে এইসব ঘটনা তখন থেকে ঘটছে যখন থেকে আমি সেই বোতল থেকে ট্যাটুটা বের করে হাতে ট্যাটু করি। তাহলে কি আমার ভেতর কোনো অলৌকিক শক্তি ঢুকে গিয়েছিল তখন? এর ভেতরেই কলেজের এক বড় ভাই আমাকে রোজ বিরক্ত করত। আমি রেগে মনে মনে চাই তার যেন কোনো ক্ষতি হয়। এর পরের দিনই শুনি ভাইটার নাকি বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে। অন্য একদিন একজন শিক্ষকের উপর খুব রেগে যায়। তারপরের দিন শুনি তার নাকি রিক্সা দুর্ঘটনায় পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এরপর আমি দেখলাম যে আমি যদি কোনো মানুষের ক্ষতি করতে চাই তাহলে খুব সহজেই অলৌকিকভাবে তার ক্ষতি হয়ে যায়। তবে ভালো কিছু চিন্তা করলে তা কিছুতেই হয় না। অর্থাৎ এই সব কিছু সেই ট্যাটুর কারণেই ঘটছে, আর এটি একটি খারাপ ট্যাটু। এরপর থেকে বেশ মজা করে আমার জীবনটা উপভোগ করতে থাকি। যাকেই আমার খারাপ লাগতো তাকেই অভিশাপ দিতাম, আর সে আমার অভিশাপে বিপদে পড়ত। সব কিছুই আমার ইচ্ছা মতো চলছিল। নিজের অলৌকিক ক্ষমতা নিয়ে বেশ গর্ব হতো আমার। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের এক কোণে আমি সৌম্যকে আবার আগের মতো একা পেলাম। অন্ধকারে ওর শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হচ্ছিল। আমি ওর পেছন থেকে গিয়ে ওর কোমর স্পর্শ করলাম। ও হালকা কেঁপে উঠল, কিন্তু সরল না। আমি ওর গলায় মুখ রাখলাম। ওর উষ্ণ ত্বকের গন্ধ আমাকে পাগল করে দিল। ওর গলার নিচের তিলটা আমি ঠোঁট দিয়ে ছুঁলাম। ও হালকা শ্বাস ফেলে চোখ বন্ধ করল। আমি জানতাম ও আমাকে চাইছে, ঠিক যেমন আমি ওকে চাইছিলাম। আমার হাত ধীরে ধীরে ওর নরম কোমর থেকে উপরে উঠতে লাগলো। ওর শরীরের প্রতিটি কাঁপন আমার তৃষ্ণাকে আরো বাড়িয়ে তুলছিল। আমি বুঝতে পারছিলাম সাম্যকে আমি সম্মোহন করতে পারি। ওর ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, প্রথমে আস্তে, তারপর গভীরভাবে। ওর উষ্ণ নিঃশ্বাস, ওর বুকের দ্রুত ওঠানামা আমাকে আরো পাগল করে তুলছিল। আমার হাত ওর কোমর ঘুরে ওর বুকে উঠে গেল। ও হালকা শিহরিত হয়ে আমার দিকে তাকালো। চোখের ভাষায় আমন্ত্রণ ছিল। আমি ওকে নিজের বাহুর মধ্যে টেনে নিলাম। ওর শরীরের উষ্ণতা আমাকে ঘিরে ধরল। আমি অনুভব করলাম আমার কামনার সাথে আমার অভিশাপও ওকে বেঁধে ফেলছে।
ও আমাকে চাইছিল, কিন্তু জানতো না আমি যা চাই তা আমার হয়ে যায় চাইলেই। কিন্তু পরের মুহূর্তেই আমি অনুভব করলাম আমার শরীর বদলে যাচ্ছে, আমার হাতের চামড়া শুষ্ক হয়ে আসছে, আমার চোখ লাল হয়ে উঠছে। আমি সম্মিকে আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। ও ভয় পেয়ে গেল, কিন্তু তখন আমার নিয়ন্ত্রণ নেই। ওর শরীরের উষ্ণতা, ওর বুনো সৌন্দর্য আমাকে দানবে পরিণত করলো আবার। আমি ওর ঘাড়ে আমার ঠোঁট রাখলাম, কামড়ে দিলাম। ওর শরীরটা শিহরিত হয়ে উঠল, কিন্তু আমি থামতে পারলাম না। আমার শরীর শক্তিতে ভরে উঠল। ওর রক্তের স্বাদ আমাকে আরো উন্মাদ করে তুলল। আমি তখন বুঝলাম আমি আর মানুষ নেই, আমি এক অভিশপ্ত দানব হয়ে গেছি। আজও আমি শিকার খুঁজছি, আরো একবার সেই কামনার আগুন জ্বালাতে। আমি জানি আমি যা চাই তাই পাই, কিন্তু সেই পাওয়াই কি আমার ধ্বংস ডেকে আনছে? আমি বুঝতে পারছিলাম না আমার সাথে আসলে কি ঘটছে। শরীরের প্রতিটি অংশ ধীরে ধীরে পচে যাচ্ছিল, চামড়া যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, চুলগুলো পেকে গেছে, শরীর থেকে এক অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। একটা নেশার মতো অনুভূতি আমাকে পাগল করে তুলছিল। আমি এখন আর স্বাভাবিক মানুষ নই। হঠাৎ আমার বাড়ির উঠানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম। সে নাকি তার বল নিতে এসেছে। আমি কি যেন ভেবে তাকে ঘরের ভেতর ডেকে নিলাম। তখনই আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমার রক্ত তৃষ্ণা বেড়ে যাচ্ছিল, আমার শরীর কাঁপতে লাগলো। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। এক মুহূর্ত পর আমার হাতে থাকা ছুরিটা ছেলেটার গলায় চালিয়ে দিলাম। সে কোনো শব্দ করল না, নিঃশব্দে মাটিতে পড়ে গেল। আমি লোভের সঙ্গে তার উষ্ণ রক্ত চুষে খেতে লাগলাম। আমার সমস্ত শরীর এক অদ্ভুত আরাম অনুভব করল। রক্তই যেন আমার আসল খাবার, আমার শক্তির উৎস। আমি একটা জানোয়ারে পরিণত হয়েছি। আমি বুঝলাম এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো সেই জঙ্গল। সেই পাগলের মতো লোকটা হয়তো জানে কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। তবে আমার শরীর থেকে এত ভয়ঙ্কর গন্ধ বের হচ্ছিল যে কোনো যানবাহন আমাকে নেবে না। তাই কালো কাপড়ে নিজেকে ঢেকে আমি পায়ে হেঁটে সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমার রক্ত তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছিল। প্রতিটি ধাপে মনে হচ্ছিল আমি যদি আরেকবার রক্তের স্বাদ না পাই আমি মারা যাব। তাই একের পর এক পথচারীদের বোকা বানিয়ে মেরে তাদের রক্ত পান করেই আমি এই পথে এত দূর এসেছি। কিন্তু এখনো আমার ক্ষুধা মেটেনি। এখন আমি এক ছোট জঙ্গলের পাশে লুকিয়ে আছি। আর কিছু দূরেই সেই জঙ্গল, যেখানে হয়তো আমার মুক্তির উত্তর আছে। কিন্তু আমি জানি তার আগে আমার আরেকজন মানুষের রক্ত চাই। রাত গভীর হয়ে আসছিল। রাস্তায় কোনো লোকজন দেখা যাচ্ছিল না, কিন্তু আমার ভাগ্য খুব খারাপ নয়। একজন লোককে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখলাম। আমি জানতাম এটাই আমার পরবর্তী শিকার। তবে তাকে রাস্তায় মারলে সমস্যা হতে পারে, তাই তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে? আমি নিজের মুখ কালো কাপড়ে ঢেকে
হাতে একটা লাঠি ধরে বৃদ্ধের মতো হাঁটতে হাঁটতে তার সামনে গেলাম। গিয়ে বললাম, এই যে ছেলে, তোমার কাছে কি পুলিশের নম্বর আছে? লোকটা অবাক হয়ে বলল, পুলিশের নাম্বার? আপনি কে? এত রাতে এখানে কি করছেন? আমি অভিনয় চালিয়ে গেলাম। বাবা, আমি এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা টাকার ব্যাগ পড়ে আছে। ভাবলাম এটা পুলিশকে দেওয়া উচিত। লোকটার চোখ চকচক করে উঠল। সে বলল, কি টাকার ব্যাগ? কোথায়? দেখান তো, দেখান দেখান। আমি বললাম, ভেতরে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। সে লোভের ফাঁদে পা দিল। আমি জানতাম এবার সে বাঁচবে না। লোকটা জঙ্গলের ভেতর ঢুকতেই আমি পেছন থেকে তাকে চেপে ধরলাম। সে ছটফট করতে লাগলো, কিন্তু আমার হাতের শক্তি এখন সাধারণ মানুষের মতো নয়। আমি তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার তৃষ্ণা আর অপেক্ষা করতে পারছিল না। তার উষ্ণ ঘাড়ের কাছে আমার ঠোঁট নামিয়ে আনলাম। তার ধাক্কাধাক্কি কমতে থাকলো। তার উত্তপ্ত নিঃশ্বাস, ভয়, আতঙ্ক সবকিছু আমাকে আরো উন্মাদ করে তুলছিল। আমি তার শরীরের প্রতিটি কাঁপন অনুভব করছিলাম। তার হৃৎপিণ্ডের দ্রুত ধকধকানি আমার কামনাকে আরো উস্কে দিচ্ছিল। আমি তার ঘাড়ে আমার ঠোঁট চেপে ধরলাম, প্রথমে আস্তে, তারপর জোরে। আমার দাঁত তার মাংস ভেদ করল। উষ্ণ রক্তের স্রোত আমার মুখ ভরিয়ে দিল। আমি তৃষ্ণার্তের মতো গিলে খেলাম তার রক্ত। তার শরীরের প্রতিটি বিন্দু রস যেন আমাকে আরো শক্তি দিচ্ছিল। সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। আমার রক্তপান শেষ হওয়ার পর তার নিথর শরীর মাটিতে ফেলে দিলাম। আমি হাঁপাতে লাগলাম। আমার শরীরে আবার শক্তি ফিরে এসেছে, কিন্তু আমি অনুভব করলাম আমি এখন আরো অনেক বেশি পিশাচ হয়ে গেছি। আমি জানি এই অভিশাপ থেকে মুক্তি চাইলে আমাকে সেই জঙ্গলের পাগল লোকটার কাছে যেতে হবে। কিন্তু আমি কি সত্যি মুক্তি চাই? আমার শরীর কাঁপছে, আমার রক্তের নেশা আমাকে উন্মাদ করে তুলছে। আমি কি সত্যি এখনো মানুষ, নাকি আমি নিজেই এই অভিশাপকে ভালোবেসে ফেলেছি? আজ রাতেও আমি এক শিকার খুঁজব। আমার কালো লালসা আমাকে থামতে দেবে না। আমি যা চাইছিলাম তাই হলো। লোকটাকে টাকার ব্যাগের মিথ্যা গল্প বলে লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেলাম। লোকটা লোভে বিভোর হয়ে ব্যাগটা খুঁজছিল, আর আমি তার পিছনে দাঁড়িয়ে রক্তের নেশায় কাঁপছিলাম। সে যখনই আবার ব্যাগের কথা জানতে চাইল, আমি আমার মুখ থেকে কাপড়টা সরালাম। আমার ভয়ঙ্কর চেহারা দেখে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। আমি পাশের একটা বড় পাথর তুলে সজোরে মারলাম তার মাথায়। সে ছটফট করল, কিন্তু এক মুহূর্তেই তার শরীর নিস্তেজ হয়ে গেল। রক্ত চারদিকে ছিটিয়ে পড়ল, আর আমি ঝাঁপিয়ে পড়লাম সেই উষ্ণ লাল তরল পান করতে। রক্তের স্বাদ, আহা, কত যে তৃপ্তি! এতদিনে আমি বুঝতে পেরেছি, যত কম বয়সী মানুষ, তাদের রক্ত তত বেশি তাজা, তত বেশি স্বাদযুক্ত। তৃষ্ণা মিটিয়ে নিজের হুঁশ ফিরে পেলাম, আর এবার পা বাড়ালাম সেই অভিশপ্ত জঙ্গলের দিকে। অন্ধকার জঙ্গলে প্রবেশ করলাম।
কিন্তু আজ কেন যেন জঙ্গলটা আরো বেশি ভয়ানক মনে হচ্ছে। আমি সেই পুকুরের পাশে গিয়ে চিৎকার করে ডাক দিলাম, কেউ আছেন? এই যে, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারবেন? একটি অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। সেই পাগলটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তুমি ফিরেছ, তুমি ফিরেছ। আমাকে অভিশাপ থেকে মুক্ত করো, আমি চিৎকার করে উঠলাম। এই অভিশাপ আমার দেওয়া নয়, এটা এটা আমার দেওয়া নয়, এটা বিখ্যাত জাদুকর আল ব্যাবেজের অভিশাপ। এর মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। তাহলে আমি কিভাবে বাঁচব? একটাই উপায়, একটাই উপায়, তোমায় রক্ত পান করতে হবে। যতদিন বাঁচতে চাও ততদিন নিষ্পাপ মানুষের রক্ত পান করে পিপাসা মেটাও। আমি আতঙ্কে জমে গেলাম। আমি কি আমৃত্যু এই রাক্ষসের জীবন বহে বেড়াবো? হঠাৎ আমি অনুভব করলাম আমার শরীরে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। আমার ভেতরে শুধু রক্তের নেশা নয়, আরো কিছু জেগে উঠছে। এক অদ্ভুত কামনার আগুন আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে। আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি অনুভব করলাম নারীর শরীরের উষ্ণতা আমার এই নেশাকে আরো তীব্র করে তুলছে। আমার তৃষ্ণা যেন শুধু রক্তের জন্য নয়, বরং এক অনন্ত লালসার জন্য। জঙ্গলের গভীরে আমি এক যুবতীকে দেখতে পেলাম। সে রাতের হাওয়ায় তার চুল উড়াচ্ছিল। তার শরীরের প্রতিটি বাঁক যেন আমাকে হাতছানি দিচ্ছিল। আমার চোখে রক্ত লাল আগুন জ্বলতে লাগলো। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। তার পেছন থেকে গিয়ে তার কোমর ধরে ফেললাম। সে চমকে উঠল, কিন্তু আমি থামলাম না। তার শরীরের গরম নিঃশ্বাস আমার কামনাকে আরো উস্কে দিচ্ছিল। আমি তার কাঁধে ঠোঁট রাখলাম। তার চামড়ার গন্ধ আমাকে উন্মাদ করে তুলছিল। তার বুকের দ্রুত ওঠানামা, তার ঠোঁটের কাঁপুনি, আমি সব অনুভব করছিলাম। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে শক্ত করে ধরে রাখলাম। তার উষ্ণ শরীর, তার মসৃণ চামড়া, সবকিছু আমাকে আরো পাগল করে দিয়েছিল। আমি তার ঠোঁটের উপর আমার ঠোঁট চেপে ধরলাম। প্রথমে সে প্রতিবাদ করল, তারপর ধীরে ধীরে সে আমার স্পর্শের প্রতি আত্মসমর্পণ করল। সম্মোহন হয়ে গেল। আমি তার বুকের কাছাকাছি চলে গেলাম। তার উষ্ণতা আমার শরীরের প্রতিটি ইন্দ্রিয়কে জাগিয়ে তুলছিল। আমি তার শরীরের প্রতিটি স্পন্দন অনুভব করছিলাম। কিন্তু হঠাৎই আমার রক্ত পিপাসা আমাকে আচ্ছন্ন করল। আমি তার ঘাড়ের কাছে মুখ নামালাম, আর আমার ধারালো দাঁত তার মাংসে ঢুকিয়ে দিলাম। সে চিৎকার করল, কিন্তু আমি থামলাম না। তার রক্ত আমার মুখ ভরিয়ে দিল। আমি এক অদ্ভুত আনন্দে কেঁপে উঠলাম। আমি শুধু তার শরীর নয়, তার জীবনটাও শুষে নিচ্ছিলাম। রক্তের স্বাদ নিতে নিতে আমি আরো শক্তিশালী হয়ে উঠছিলাম। কিন্তু একই সঙ্গে আমি অনুভব করছিলাম আমি আর মানুষ নই, আমি এক অভিশপ্ত দানব হয়ে গেছি। পাগলটা দূর থেকে হাসছিল। এই অভিশাপ থেকে মুক্তি নেই, তুমি আল ব্যাবেজের উত্তরসূরি। তোমার মুক্তি নেই। আমি জানি
আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আমার কামনা, আমার লালসা, আমার রক্ত তৃষ্ণা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে চিরকাল। আজ রাতে আমি আবারও শিকার খুঁজব, আর একবার সেই কামনার আগুন জ্বালাবো। আমি বুঝতে পারছিলাম এই জীবন থেকে মুক্তি নেই। আমি এই অভিশপ্ত জীবনের বোঝা আর বইতে চাই না। আমার একমাত্র মুক্তির পথ মৃত্যু। আমি স্থির সিদ্ধান্ত নিলাম, আমাকে আত্মহত্যা করতেই হবে। তাই আমি হাঁটতে হাঁটতে এক ব্রিজের উপর দাঁড়ালাম। আমার মনে হলো, যদি আমি এখান থেকে নদীতে ঝাঁপ দিই তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বাতাসের ভেতর অদ্ভুত একটা কাঁপন অনুভব করলাম। আমার পাশেই হঠাৎ একটি কালো কাপড় মোড়ানো লোক হাজির হলো। তার চেহারা আমার চেয়েও ভয়ঙ্কর ছিল। তার চোখের গভীরে অন্ধকার ছিল, তার মুখ বিকৃত, শরীরের চামড়া ছেঁড়া। আমি আঁতকে উঠে বললাম, কে আপনি? আমি তোমার মতোই এক অভিশপ্ত। তুমি কি আত্মহত্যা করতে যাচ্ছ? হ্যাঁ, আমি মুক্তি চাই। তুমি জানো না আমাদের মৃত্যু নেই? আমরা চাইলেও মরতে পারবো না। লোকটা তার নাম বলল সিয়াম আহমেদ। একসময় সে ছিল একজন ফটোগ্রাফার। দেশ জুড়ে ঘুরে ঘুরে ছবি তুলত। একদিন সেই অভিশপ্ত জঙ্গলে আসে। হঠাৎ কেমন যেন একটা নেশা তাকে পেয়ে বসে। সে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে যায়, আর একসময় পৌঁছে যায় সেই পুকুরের পাশে। আমি পুকুরের জল পান করলাম। তারপর আমার চোখে পড়ল এক বোতল। বোতলের ভিতরে একটা কাগজ ছিল, যেখানে একটি অভিশপ্ত ট্যাটুর ছাপ ছিল। আমি ট্যাটু ভালোবাসতাম, তাই কাগজটি নিয়ে হাতে ছাপ দিয়ে দিলাম। সেই মুহূর্তেই আমি অন্য এক জগতে প্রবেশ করলাম। কয়েকদিন পর সে বুঝতে পারে তার ভেতরে অলৌকিক ক্ষমতা এসেছে। সে যার ক্ষতি চাইতো তার সত্যিই ক্ষতি হয়ে যেত। কিন্তু এরপর শুরু হয় ভয়ানক পরিবর্তন। সে ধীরে ধীরে এক রাক্ষসে পরিণত হতে থাকে। সিয়ামের শরীরে শুধু রক্তের নেশা নয়, আরও কিছু জেগে ওঠে। সে অনুভব করে নারীর উষ্ণতা তাকে আরো উন্মাদ করে তুলছে। সে রাতে একদিন তার স্ত্রী যখন শোবার ঘরে ছিল, সে তার শরীরের উষ্ণতা অনুভব করছিল। সে ধীরে ধীরে তার স্ত্রীর গায়ে হাত রাখল, তার ঠোঁটে গভীরভাবে চুমু দিল। তার স্ত্রীর শরীর কাঁপছিল, কিন্তু সিয়াম থামল না। তার কামনার আগুন তাকে অন্ধকারের গভীরে নিয়ে যাচ্ছিল। তার হাত ধীরে ধীরে তার স্ত্রীর বুকের কাছে চলে গেল। সে তার শরীরের প্রতিটি শিহরণ অনুভব করছিল। তার চোখ রক্ত লাল হয়ে যাচ্ছিল, আর তার স্ত্রীর আতঙ্কিত দৃষ্টি তাকে আরো উত্তেজিত করছিল। কিন্তু ঠিক তখনই তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়। তার হাতের চামড়া পোড়া মাংসের মতো হয়ে যায়। তার স্ত্রী ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সিয়াম তার স্ত্রীর ঘাড়ে কামড় দেয়। তার উষ্ণ রক্ত মুখে প্রবেশ করতেই সে শিহরিত হয়। সে রক্ত চুষে খেতে থাকে। তার শরীরের প্রতিটি ইন্দ্রিয় তৃপ্তিতে ভরে যায়। কয়েক মুহূর্তের মধ্যে তার স্ত্রী নিথর হয়ে পড়ে। সিয়াম আরো বলে, আমি বুঝতে পারলাম আমি অভিশপ্ত। আমি বহুবার আত্মহত্যা করতে চেয়েছি, কিন্তু পারিনি। তখন আমি এক প্রাচীন জাদুকরের খোঁজ পাই। তিনি আমাকে বলেন, আমাদের মুক্তি পেতে হলে আমাদের আল ব্যাবেজের সঙ্গে দেখা করতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু আল ব্যাবেজ তো 100 বছর আগেই মারা গেছে। সিয়াম
রহস্যময় হাসি হেসে বলল, সত্যি কি সে মারা গেছে, নাকি তার আত্মা আজও আমাদের পর্যবেক্ষণ করছে? আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি কি সত্যি আমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, নাকি এই কালো লালসার নেশায় চিরদিন ডুবে থাকব? আমরা দুজনে গভীর জঙ্গলের দিকে হাঁটতে থাকলাম। আমার চোখে একটাই লক্ষ্য, আমি মুক্তি চাই। কিন্তু যদি মুক্তি না পাই, তাহলে কি আমাকে চিরকাল এই রক্তের নেশায় কামনার আগুনে জ্বলে মরতে হবে? সিয়ামের কথা শুনে বেশ অবাক হই। তার সাথেও অনেকটা আমার মতোই ঘটনা ঘটেছে। সকল অভিশপ্তদের সম্ভবত একই রকম অবস্থায় পড়তে হয়েছে। তবে আল ব্যাবেজের সাথে দেখা করতে সিয়াম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমার জানা নেই। অনেকটা পথ হাঁটার পর বুঝতে পারলাম সিয়াম সেই অভিশপ্ত জঙ্গলের অভিশপ্ত পুকুরটার দিকেই যাচ্ছে। আমি তাকে বলি, সিয়াম, আমি এইমাত্র ওই পুকুরের পাশ থেকে এসেছি। এখানে শুধু রহস্যই আছে, এর কোনো সমাধান নেই। সিয়াম, বাহ, বেশ অনেকদিন পর কেউ এই নামে আমাকে ডাকলো। একটা কথা মনে রাখবে, যেখানে রহস্য থাকে সেখানেই রহস্যের সমাধানও থাকে। এরপর আমরা সেই অভিশপ্ত পুকুরের পাশে দাঁড়াই। এই পুকুরটা নাকি আল ব্যাবেজের অনেক প্রিয় একটা পুকুর ছিল। এই পুকুরটা নাকি আল ব্যাবেজ তার অলৌকিক শক্তি দিয়ে খনন করেছিল। এখন আমি অনেকটা বিরক্তি নিয়ে সিয়ামকে প্রশ্ন করি, এই পুকুরের সাথে আল ব্যাবেজের সাথে দেখা করার কি সম্পর্ক? সে বলে এই পুকুরের ভেতর দিয়েই নাকি আল ব্যাবেজের অলৌকিক শক্তির দুনিয়ায় যাওয়া যায়। আমি খুশি হয়ে সিয়ামকে বলি, তাহলে চলো আমরা পুকুরে লাফ দেই আর দেখা করি জাদুকর আল ব্যাবেজের সাথে। তুমি যতটা সহজ ভাবছো এতটাও সহজ না। এই পুকুরের ভেতরের অলৌকিক জগতে যেতে হলে একটা অমাবস্যার রাতের প্রয়োজন। সেই রাতেই পুকুরে একটা কুমারী মেয়েকে বলি দিতে হবে। মেয়েটাকে বলি দিয়ে তার সব রক্ত এই পুকুরে ফেলতে হবে। তারপর রক্তগুলো জমাট বেঁধে একটা বৃত্তাকার কুণ্ডলী সৃষ্টি করবে। এর ভেতর দিয়েই আমাদের যেতে হবে সেই অলৌকিক আল ব্যাবেজের দুনিয়ায়। না, এত কিছু কিভাবে সম্ভব? অমাবস্যা রাত আমরা কিভাবে পাবো? সেটা বড় সমস্যা না, কারণ আগামীকালই অমাবস্যা। কিন্তু একটা কুমারী মেয়ে পাবো কোথায়? তারপরে আবার মেয়েটাকে মৃত অবস্থায় আনা যাবে না, পুকুরের সামনেই বলি দিতে হবে। রক্ত 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 লাগবে, রক্ত। আমরা দুজনেই বেশ চিন্তায় পড়ে যাই। তবে হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমার মনে পড়ে একটা কুমারী মেয়ের নাম। সে আর কেউ নয়, আমার বান্ধবী সম্মি। তাকেই এইখানে এনে বলি দিতে হবে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি সিয়ামকে বলি, আমার একটা মোবাইল চাই। সিয়াম হাসতে থাকে। সে বলে, রাক্ষসের আবার মোবাইল দিয়ে কি কাজ? আমি আমার সব প্ল্যান তার সাথে বলি। সে শুনে কিছুটা অবাক হয়। আমি আমার ভালোবাসাকে যে বলি দিতে যাচ্ছি, তবে সেও জানে আমাদের কাছে আর কোনো উপায় নেই এছাড়া। তবে এখন মোবাইল পাবো কোথায়? হঠাৎ মনে পড়ে গেল এই জঙ্গলের পাশে একটা চৌকিদার থাকে, তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসব। সিয়াম হাসতে হাসতে বলল, আমাদের গলাটাও একটু রক্ত দিয়ে ভিজিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আমার চোখে আবার রক্ত নেশা লেগে গেল। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম সেই চৌকিদারের সামনে। আমি তার সামনে গিয়ে দাঁড়াই। সে ভয় পেয়ে আঁতকে ওঠে। তার পেছন থেকে সিয়াম একটা লাঠি নিয়ে সজোরে চৌকিদারের মাথায় আঘাত করে। চৌকিদার বেহুশ হয়ে পড়ে।
এরপর তার পকেট থেকে মোবাইলটা বের করে নেই। এরপর আমরা দুজন হিংস্র সিংহের মতো চৌকিদারটার উপর লাফিয়ে পড়ি। শরীর থেকে বের করে নেই সকল রক্ত। তৃষ্ণা মেটাই আমাদের। আহা, তাজা রক্তের কি ঘ্রাণ, কি মজা পেলাম। এরপর মোবাইলটা নিয়ে জঙ্গলের ভেতর যাই আর সম্মিকে কল দেই। সম্মি আমাকে চিনতে পেরে অনেক অবাক হয়। কাঁদতে কাঁদতে বলে, তুই তুই এতদিন কোথায় ছিলিস রে? জানিস তোকে আমি কত খুঁজেছি। আগে আমার পাশে রাত ছিল, তুইও ছিলিস, এখন আমার পাশে কেউ নেই। আমি সেই জঙ্গলে আছি যেখানে রাজ মারা গিয়েছিল। তুই তুই এই জঙ্গলে কি করছিস? রাজকে কে মেরেছে সেটা আমি জানি, সেটা জানতেই এইখানে এসেছি। অনেক রহস্য আছে রে। তুই কালকে বিকেলে এই জঙ্গলের দিকে চলে আয়, সব জানতে পারবি। কিন্তু এই জঙ্গলে? কোনো কিন্তু না, চলে আয় জঙ্গলের দিকে। এই বলেই কলটা কেটে দিলাম। জানি কাল সম্মি অবশ্যই আসবে। তাকে বোকা বানিয়ে বলি দিয়েই প্রবেশ করব আমরা সেই ব্যাবেজের সাম্রাজ্যে। অপেক্ষায় বসে রইলাম আমরা সম্মির। পরের দিন বিকালবেলা ঠিকই সম্মি আসলো। আমি আমার ভয়ঙ্কর মুখটা কাপড় দিয়ে ঢেকে তাকে জঙ্গলের ভেতর নিয়ে আসলাম। সেই পুকুরটার সামনে তাকে নিয়ে গেলাম। আমি তার সামনে মুখের কাপড় সরালাম। আমার ভয়ঙ্কর চেহারা দেখে আঁতকে ওঠে সম্মি, চিৎকার করে বলে, কে আপনি? ভয় পাস না, আমিই তোর বন্ধু। তুই? তোর এই অবস্থা কিভাবে হলো? মানে কি করে? সবই ট্যাটু অভিশাপের ফল। ট্যাটু মানে? এরপর আমি সব সত্য কথা খুলে বলি। সেদিন ট্যাটু হাতে দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা বলি তাকে। এরপর সম্মি আমাকে ভয় পেয়ে বলে, তার মানে তোর জন্যই রাজ মারা গেছে? তাহলে আমাকে আজ এখানে ডাকলে কেন? কারণ আমাদের একটা কুমারী মেয়ের তাজা রক্ত চাই। মানে মানে কি বলতে চাইছিস? এরপর আর কোনো কথা বলার সুযোগ দেই না সম্মিকে। সন্ধ্যা পেরিয়ে প্রায় অমাবস্যার রাত নেমে গেছে। আগে থেকেই হাতের পেছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে সোজা চালিয়ে দেই সম্মির গলায়। সম্মি মাটিতে পড়ার আগেই আমি আর সিয়াম তাকে ছুঁড়ে মারি পুকুরে। তার রক্তে লাল হয়ে যায় পুরো পুকুর। হঠাৎ সেই পুকুরের মধ্যেই একটা বৃত্তাকার কুণ্ডলীর সৃষ্টি হয়। সিয়াম আমাকে বলে কুণ্ডলীর ভেতর লাফ দিতে। সিয়াম আমার আগেই লাফ দেয়। আমিও লাফ দিয়ে পড়ে যাই সেই কুণ্ডলীর ভেতর। আর কিছুক্ষণের ভেতরেই আমরা পৌঁছাবো আল ব্যাবেজের অলৌকিক শক্তির দুনিয়ায়। আমরা পৌঁছালাম সেই অদ্ভুত ভয়ঙ্কর দুনিয়ায়। সিয়াম আর আমি অবাক হয়ে চারিদিক দেখছিলাম। এতটাও ভয়ঙ্কর জায়গা আছে পৃথিবীতে? চারিদিকে মনে হচ্ছে রক্তের সাগর। আর কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসছিল চারিপাশ হতে। অনেকটা অন্ধকার পরিবেশ ছিল, তবে আমরা এত অন্ধকারের ভেতরেও সব কিছু দেখতে পাচ্ছিলাম। আর একটু সামনে আসতে আমরা আরো ভয় পেয়ে যাই। কোথাও মানুষের মাথা পড়ে আছে, কোথাও মানুষের শরীরের তাজা কোনো অংশ পড়ে আছে। আমরা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তবে আমি একটু দ্রুতই যাচ্ছিলাম, কারণ
আল ব্যাবেজ কেমন তা আমাদের জানতেই হবে। তবে সিয়াম প্রচণ্ড রেগে আমাকে বলল, এই যে, আমরা এখানের অতিথি না, এত দ্রুত হেঁটে যাচ্ছ যে? কেউ দেখতে পেলে আমাদের ধরে নিয়ে গিয়ে এইখানে গোলাম বানিয়ে রেখে দেবে। আমাদের আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেতে হবে সামনের দিকে। আমি বেশ ভয় পেয়ে গেলাম, তাই দুজনেই ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। হঠাৎ বেশ কিছু মানুষের মতো দেখতে আত্মা আমাদের ঘিরে ধরল। তারা আমাদের মারতে চাইছিল, তবে তারা কোনো এক অদ্ভুত কারণে আমাদের ধরতে পারছিল না। তবে এদের মধ্যে বেশ কয়েকজনকে আমার বেশ পরিচিত মনে হচ্ছিল। আরে, একটা তো সৌম্যি, যাকে আমি কিছুক্ষণ আগে বলি দিয়ে এসেছি। এখানে আরো দেখলাম রাজ, সেই পুলিশ অফিসার সহ আমি এই পর্যন্ত যতগুলো মানুষকে হত্যা করেছি তাদের সবার আত্মাকে। বাকি অপরিচিত আত্মাগুলোকে দেখেও বুঝলাম এরা পৃথিবীতে সিয়ামের রক্ত তৃষ্ণা মিটিয়েছিল। আমরা বেশ ভয় পেয়ে যাই। বুঝলাম আমরা পৃথিবীতে যতগুলো মানুষকে হত্যা করেছিলাম সবার আত্মাই এখানে আটকা পড়ে রয়েছে। আমরা দুজনে আর পেছনে তাকালাম না। সামনের দিকে তাকিয়ে নিজেদের সর্বোচ্চ গতিতে দৌড়তে লাগলাম। আমরা দৌড়ে যতটা ভেতরে যাচ্ছিলাম তত জায়গাগুলো আরো বেশি ভয়ঙ্কর হচ্ছিল। দৌড়ে এসে থামলাম একটা রাজপ্রাসাদের সামনে। সিয়াম আমাকে চোখের ইশারা দিয়ে বোঝালো এটাই সেই প্রাসাদ যেখানে আল ব্যাবেজ রয়েছে। আমি বেশ খুশি হই। তাকে বলি, চলো তাহলে ভেতরে, মুখোমুখি হই ব্যাবেজের। সিয়াম বলে, ব্যাবেজ এতটাও সাধারণ মানুষ না। এর রাজপ্রাসাদ শুধু রাক্ষসদের জন্য। কোনো সাধারণ মানুষের ভেতরে প্রবেশ করলে আগুনে জ্বলে পুড়ে যায়। তাহলে ব্যাবেজের সাথে আমরা দেখা করব কিভাবে? উনি কি বাইরে আসবেন? না, উনি প্রাসাদ থেকে বের হয় না। তুমি কি আমার সাথে মজা করছো? আমরা ভেতরে যেতে পারবো না, উনি বাইরে আসবেন না, তাহলে আমরা ব্যাবেজের মুখোমুখি হব কিভাবে? এইবার সিয়াম কিছুটা শান্ত গলায় বলল, দেখা করা যাবে একটা উপায়ে। আমাদের দুজনের মধ্যে একজনকে এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে? এই প্রাসাদের মধ্যে আমাদের দুজনের মধ্যে প্রথম যে প্রবেশ করবে সে সাথে সাথে আগুনে জ্বলে মারা যাবে। এরপরের 1 মিনিটের মধ্যে অপর একজন প্রবেশ করলে তার কিছুই হবে না। আমরা দুজনেই বেশ চিন্তায় পড়ে যাই। হঠাৎ করে সিয়াম বলে, আমি এতটাই স্বার্থপর যে নিজের বাবা মাকে নিজে হাতে হত্যা করে তাদের রক্ত খেয়েছি নিজে বাঁচার জন্য। আমার বাপের প্রায়শ্চিত্ত না হয় এভাবেই করলাম। তুমি চিন্তা করো না, আমি প্রথমে ঢুকব। আমাকে জ্বলতে দেখে মোটেও ভয় পেও না। তুমি মুহূর্তের মধ্যে প্রাসাদের ভেতরে প্রবেশ করবে। মনে রেখো, তোমাকেই ধ্বংস করতে হবে আল ব্যাবেজ আর তার অভিশাপকে। শক্তি দিয়ে পারবে না, বুদ্ধি দিয়েই তাকে হারাতে হবে তোমাকে। এই বলেই আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মুহূর্তের ভেতর সিয়াম প্রাসাদে ঢুকে যায়। আমার চোখের সামনে সে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি বেশ ভয় পেয়ে যাই। তবে সিয়ামের কথা মতো সাথে সাথেই প্রাসাদে প্রবেশ করি। হ্যাঁ, আমার কিছুই হয়নি। তবে আমি প্রবেশ করতেই প্রাসাদের ঘণ্টা বেজে উঠল। চারিদিকে প্রচুর শব্দ হচ্ছিল। বুঝলাম যে রাক্ষসের বদলে যে মানুষ প্রবেশ করেছে এইটা তারই সতর্কবার্তা। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর চেহারার কিছু রাক্ষস এসে আমাকে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে প্রাসাদের ভেতর নিয়ে যায়। বুঝলাম আল ব্যাবেজের কাছে আমায় নিয়ে যাচ্ছে সে। সেই ঘরে রাজার অনুমতি নিয়ে আমাকে প্রবেশ করানো হলো। আমাকে দেখেই সবাই অবাকভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি সবাইকে দেখে বেশ ভয় পেয়ে যাই। এতটাও ভয়ঙ্কর দেখতে প্রাণীরাও পৃথিবীতে থাকে নাকি?
তবে তাদের মধ্যে একজনকে দেখলাম, দেখতে অনেকটা মানুষের মতোই, কপালে একটা লাল তিলক, সেই সিংহাসনে বসে আছে। বুঝলাম এই এখানকার রাজা, এই সেই বিখ্যাত জাদুকর আল ব্যাবেজ। এই জাদুকরের অভিশাপেই আজ আমার এই অবস্থা। সে আমাকে দেখে হাসতে হাসতে আমার কাছে এলো, এসেই আমাকে বলে, কিরে, পৃথিবীতে তো ভালোই ছিলি, তা এখানে আমার গোলাম হতে এলি কেন রে? হ্যাঁ, অবশ্য আমার একটা মানুষ গোলাম লাগতোই, আর তোকে আমার না পছন্দ হলেও সমস্যা নেই। হ্যাঁ, এখানে অনেক রাক্ষস আছে, হ্যাঁ, ওদের একবেলার খাবার হতে পারবি। হ্যাঁ, আল ব্যাবেজের এই কথা শুনে সকল রাক্ষস একসাথে আনন্দে চিৎকার দিয়ে উঠল। আমি বেশ ভয় পেয়েছিলাম, তবে ব্যাবেজের সামনে নরমভাবে কথা বলা যাবে না, তাহলে সে আমাকে ছোট ভাববে। আমি রেগে তাকে বলি, চুপ কর পাগলা জাদুকর, তোর ক্ষমতা আমার জানা আছে। একটা অভিশপ্ত ট্যাটু পৃথিবীতে রেখে এসে নিরাপরাধ মানুষদের জীবন নষ্ট করিস, আর এখানে রাজার মতো থাকিস। তুই অমর হওয়ার যোগ্যতাই রাখিস না। তুই জাদুকর ঠিক আছে, তবে কোনো রাক্ষস রাজ্যের রাজা হওয়ার যোগ্যতা রাখিস না। আমার এই কথা শুনে ব্যাবেজ অনেক রেগে গিয়ে আমার দিকে তাকায়, আর বাকি রাক্ষসরা এমনভাবে আমার দিকে আসে যে ব্যাবেজের এক ইশারায় তারা আমাকে ছিঁড়ে খাবে। তবে ব্যাবেজ তাদেরকে থামতে বলে আমাকে বলে, তোর এত বড় সাহস যে তুই আমাকে অপমান করিস? হ্যাঁ, এই এই তুই আমার ক্ষমতা জানিস? জানিস তুই আমার ক্ষমতা? আর কিছুদিন পর আমি অমরত্ব লাভ করব, তারপর শুধু রাক্ষস রাজ্যে না, পুরো পৃথিবীতে রাজত্ব করব। মূর্খ জাদুকর, এতদিন তোর মোকাবেলা করার মতো কেউ ছিল না, তাই তুই রাজা ছিলি। আমি তোর থেকে বড় জাদুকর, এক ইশারায় তোর রাজ্য ধ্বংস করে দিতে পারি। তুই আমার চেয়েও বড় জাদুকর? আমি কিছুতেই ব্যাবেজ আর তার রাক্ষস দলদের বুঝতে দেই না যে আমি একজন সাধারণ অভিশপ্ত মানুষ। আমি নিজেকে বড় জাদুকর প্রমাণে ব্যস্ত ছিলাম। এরপর রাক্ষসদের বোকা বানাতে তাদের সামনে চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠ নিয়ে বললাম, তোমরা সব বোকা রাক্ষস, তোমাদের এত ক্ষমতা থাকার পরেও এইরকম একটা সাধারণ জাদুকরকে রাজা মানো? এর চেয়ে ভয়ঙ্কর জাদুকর মানুষ এখনো আছে পৃথিবীতে। তারা চাইলেই তোমাদের এই ব্যাবেজ আর রাক্ষস রাজ্যকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। তোমাদের রাজা এতদিন রাজা ছিল কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তাকে তোমরা রাজা মানবে কেন? আমি তার থেকে বেশি ক্ষমতা রাখি। যা চাচ্ছিলাম তাই হলো। আমার কথা শুনে সব উপস্থিত রাক্ষসেরা ভয় পেয়ে যায়। তারা আল ব্যাবেজের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকায়, নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। আল ব্যাবেজ অনেক রেগে যায়। সে বিকট এক গর্জন করে সবাইকে থামতে বলে, আর সবার উদ্দেশ্যে বলে, তোমরা আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তোমরা আমার ক্ষমতা সম্পর্কে কি জানো? হ্যাঁ, বেশ বেশ, তাও তোমাদের সন্দেহ দূর করবার জন্য আগামীকাল রাক্ষস দেবীর সামনে আবার রাজা নির্বাচন হবে। হ্যাঁ, আর যে দেবী মাকে তুষ্ট করতে পারবে সেই হবে আগামীর রাজা। আর আমি সবার সামনে কথা দিচ্ছি,
আমি ছাড়া অন্য কেউ রাজা হলে আমি তার গোলাম হয়ে যাব, আর দেবী মাই বলবে কে যোগ্য আর কে অযোগ্য। আর যে কাল আমার সামনে পরাজিত হবে, দেবী মাকে তুষ্ট করতে সে সকল রাক্ষসদের খাবার হবে। এই বলেই রেগে চলে গেল সে। আমি যা চাচ্ছিলাম তাই হচ্ছিল, তবে রাক্ষস দেবীকে তুষ্ট করার কোনো উপায় আমার জানা নেই। তবে আল ব্যাবেজ এ সম্পর্কে অনেক কিছু জানে। কাল যদি রাজা নির্বাচনে ব্যাবেজ আবার রাজা হয়, তাহলে সে নিশ্চিত আমাকে মারবে, আর পৃথিবীতে আমার মতোই অনেকে হবে অভিশপ্ত। ঝরবে আরও নিষ্পাপ মানুষের রক্ত। তাই কাল আমাকে রাক্ষস দেবীকে তুষ্ট করে ব্যাবেজকে পরাজিত করে রাজা হতেই হবে। আজ সেই রাজা নির্বাচন। আমাদের সামনে একটা বিশাল রাক্ষস দেবীর মূর্তি রাখা আছে। ব্যাবেজ চিৎকার করে বলে, আর কে কে এই রাজা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে রাক্ষসদের মধ্যে কেউ সাহস করতে পারেনি। আমি ব্যাবেজের পাশে গিয়ে দাঁড়ালাম। আজ আমার আর ব্যাবেজের মধ্যে রাজা নির্বাচন হবে একজন। আজ হাজার হাজার রাক্ষসরা এসেছে এই নতুন রাজা কে হবে তা দেখতে। প্রথমে ব্যাবেজ প্রতিযোগিতায় অংশ নেয়। সে দেবী মায়ের পায়ের কাছে একটা পাঠা নিয়ে এসে বলি দেয়। তারপর একটা ভয়ঙ্কর প্রাণীকে এনে বলি দেয়। তারপর রাক্ষসদের মধ্য থেকে একটা বাচ্চা রাক্ষসকে বলি দেয়। এরপর একের পর এক অনেকগুলো প্রাণীকেই বলি দেয় সে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, কারণ আমার কাছে এর কিছুই নেই। তাহলে তো ব্যাবেজের প্রতি রাক্ষস দেবীর তুষ্ট হওয়ার কথা, এবং তাকেই আবার রাজা ঘোষণা করা হবে। বেশ ভয় পেয়ে যাই আমি। তবে এত কিছু বলি দেওয়ার পরেও রাক্ষস দেবী ব্যাবেজের প্রতি তুষ্ট হয়নি। দেবী যখন তুষ্ট হয়, তখন নাকি এই মূর্তির চোখ রক্ত জবার মতো লাল হয়ে যায়। ব্যাবেজও অনেক অবাক হয়ে যায়, কারণ তার সাথে এমন এর আগে কখনো হয়নি। ব্যাবেজের প্রতি দেবী তুষ্ট না হওয়ায় সকল রাক্ষসরা তার দিকে রাগান্বিতভাবে তাকাচ্ছিল। এইবার আমার পালা ছিল। আমি আস্তে করে রাক্ষস দেবীর পায়ের কাছে যাই। তবে আমার জানা ছিল না তাকে কিভাবে তুষ্ট করতে হয়। আমার কাছে আমি নিজে ছাড়া আর কিছুই ছিল না বলি দেওয়ার। মনে করছিলাম যে আমি কতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছি। আজ আমার নিজেকে হত্যা করার পালা। দেবীকে তুষ্ট করতে তার পায়ের কাছে গিয়ে ছুরি দিয়ে নিজের গলায় চালিয়ে দেয়। আমার গলা কেটে রক্ত ছিটে পড়ে দেবীর পায়ে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার এই কাজ দেখে ব্যাবেজ সহ সমস্ত রাক্ষস সমাজ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ দেবীর চোখ রক্ত জবার মতো লাল হয়ে যায়। দেবী তার মূর্তি থেকে বেরিয়ে এসে আমার সামনে আসে, আর আমার গলার কাটা জায়গায় হাত রাখে। সাথে সাথে আমি আবার সুস্থ হয়ে যাই। এরপর রাক্ষস দেবী তার আঙুল কেটে সেখান থেকে এক ফোঁটা রক্ত এনে আমার কপালে তিলক পরিয়ে দেয়, আর আমাকে রাজা ঘোষণা করে। সমস্ত রাক্ষস আর ব্যাবেজও আমাকে সিজদা করতে বাধ্য হয়। আসলে এর আগেও রাক্ষস দেবীর সামনে অনেকে অনেক কিছু বলি দিয়েছে, তবে এই প্রথম কেউ তার নিজের জীবন বলি দিল। রাক্ষস দেবী আমার মাথায় হাত রেখে তার সকল শক্তি আমায় দিলেন এবং বললেন, শপথ করো
এবং চাও তোমার যা কিছু ইচ্ছা। তুমি যা চাইবে তাই হবে। আমি রাজার সিংহাসনে বসলাম আর শপথের পর নিজের আদেশ জারি করলাম, কারণ আমি যা আদেশ করব তা হতে বাধ্য। আদেশ করলাম, ধ্বংস হোক এই শহর আর এই শহরের সব রাক্ষস। ধ্বংস হোক আল ব্যাবেজ ও তার সকল অভিশাপ। ফিরে পাক স্বাভাবিক জীবন সেই সকল মানুষেরা যারা আল ব্যাবেজের ট্যাটু অভিশাপে অভিশপ্ত, এবং এর জন্য বলি দেওয়া প্রত্যেকটা প্রাণ। ধ্বংস হোক এই অলৌকিক শক্তির শহর, আর ধ্বংস হোক রাক্ষস দেবী নিজেও। আমার এই অদ্ভুত আদেশ শুনে ভয়ে চিৎকার করতে থাকে সবাই। একের পর এক ধ্বংস হতে থাকে রাক্ষসরা। ধ্বংস হয় আল ব্যাবেজ ও রাক্ষস দেবী। বেঁচে থাকি শুধু একা আমি। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর উঠে আবার নিজেকে আবিষ্কার করি নিজের ঘরের বিছানায়। তার মানে কি সব ঠিক হয়ে গেছে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আগের চেহারা ফিরে পেয়ে বেশ আনন্দ আর স্বস্তি বোধ করছি। তাই ঘর থেকে আবার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে বাড়ির পাশের সেই ছেলেটাকে বল নিয়ে খেলতে দেখলাম, যার রক্ত আমি খেয়েছিলাম। যাক, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। কলেজে গিয়ে দেখলাম সৌমি আর রাজ আর আমার বন্ধুরা সব এক জায়গাতে বসে আছে। সৌমি আর রাজকে দেখে বেশ খুশি হলাম। তাদের কাছে যেতেই তারা বলল, এ ভাই চ না, এইবারে ছুটিতে জঙ্গলে বেড়াতে যাই। আমি বললাম, আমি পাগল নাকি যে আবার জঙ্গলে যাব? আমি এক দৌড়ে সোজা ক্লাসে। আমার বন্ধুরা অবাক হয়ে আমার দৌড় দেওয়ার কারণ নিয়ে গবেষণা করছে। থাক, তাদের আর এই রহস্য জানিয়ে লাভ নেই। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মাসুদ রানার কলমে অভিশপ্ত ট্যাটু। আজ গল্প পাঠে ছিল অফিক। গল্পের অন্যান্য চরিত্রে মৈনাক, সত্যিক, পার্থপ্রতিম, সোমা মিত্র ও সুভাষ। গল্পটির নাট্যরূপ দিয়েছেন পম্পা দেবনাথ। শব্দ সংযোজন মেঘা দাস এবং আবহে নীলাভ। প্রচ্ছদ অলঙ্করণে টিম রহস্যের অন্ধকারে। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।